আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জেনেসিস বিসিএস কেয়ারের আজকের আয়োজনে। আমি ডক্টর মোহাম্মদ আহাদ হোসেন, কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া আইসিইউ, কুমিল্লা জেনারেল হসপিটাল, ঢাকা। বিসিএস জেনেসিস কেয়ার আমাকে আজকের এই সেশনে একটু অনুরোধ জানিয়েছে যে চিকিৎসকদের জন্য বিসিএস কেন প্রয়োজন এই বিষয়টা সম্বন্ধে কিছু বলার জন্য। শুরুতে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। সেটা হচ্ছে আমি বাংলাদেশ সরকারের ২৭তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত একজন চিকিৎসক, এবং আমি আমার জীবনের প্রথম বিসিএস, আমি ২৭তম বিসিএস আমি দিয়েছি। এবং আপনারা জানেন যে এই বিসিএসটা ২বার পরীক্ষা হয়েছে, এবং ২বারের পরীক্ষায় আমি পাশ করেছি, এবং বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আমি আজকে আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি এমবি অ্যানেস্থেশিয়া ইন্টেনসিভ কেয়ার অ্যান্ড অ্যানালজেসি এর উপরে শেষ করে আমি এখন কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে যে বিষয়টি জেনেসিস বিসিএস কেয়ার আয়োজন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে চিকিৎসকদের জন্য বিসিএস কেন প্রয়োজন। আমাদের দেশে এখন প্রতি বছরই প্রচুর চিকিৎসক পাশ করে বের হচ্ছে, এবং তারা কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমরা কি বিসিএস করব নাকি আমরা পোস্ট গ্রাজুয়েশনের দিকেই ধাবিত হব, অথবা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানের দিকে ধাবিত হব। এই প্রশ্নের সম্মুখীন সবাই মনে মনে হচ্ছে, এবং অনেকেই দ্বিধান্বিত থাকেন যে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তো আমি তাদের সিদ্ধান্তে যদি সহকারী হয় সেই বিষয় নিয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমি যে বিষয়টা মনে করি সেটি হচ্ছে যে বিসিএস বাংলাদেশের সকল চিকিৎসকদের জন্য একটি অলংকার, এটা আমি মনে করি। কারণ হচ্ছে, দেখুন, আমাদের দেশে অনেক চিকিৎসক বের হচ্ছে। এই চিকিৎসক আমাদের দেশের ব্যাপক জনসাধারণের যে সমাগম বা চিকিৎসা কেন্দ্রে তাদের যে সমাগম, সেটা কিন্তু মূলত ফেস করছে আমাদের সরকারি চিকিৎসকরা। এবং আমরাও ফিল করি যে দীর্ঘদিন ধরে আমাদের যে স্বপ্ন থাকে বিসিএস এ আমাদের এমবিবিএস শুরু করার পর থেকে যে আমরা একজন সরকারি চিকিৎসক হবো এবং জনগণের সেবা করব, এই স্বপ্নটা কিন্তু সবার মধ্যেই সুপ্ত অবস্থায় থাকে। তো সেইটার অপূর্ব সুযোগ সৃষ্টি করে দেয় কিন্তু এই যে বিসিএস এর মাধ্যমে। তো এই জন্য আমি এটাকে মনে করি যে এটা আমাদের জন্য একটি অলংকার। আপনি যাই অর্জন করুন, এই বিসিএসটাকে আপনি অলংকার হিসেবে দেখতে পারেন। আরেকটা বিষয় যেটা আমি বলবো, যারা নবীন চিকিৎসক, আপনারা দীর্ঘ ৫ বছর পড়ালেখা এবং ১ বছর ইন্টার্নশিপ সহ যে জ্ঞান আপনারা অর্জন করেছেন, বিভিন্নভাবে হসপিটালে আপনি যে জিনিসগুলো দেখেছেন, যে রোগীগুলো দেখেছেন, সেটার প্র্যাকটিক্যাল প্রয়োগ, এটা কিন্তু আপনি পাশ করার পরে আপনি ফেস করেন। আর এই প্রয়োগটা একটা অপূর্ব সুযোগ তৈরি করে দেয় বিসিএস। কারণ আপনারা জানেন যে পাশ করার পরেই একজন চিকিৎসক প্রাইভেট ভাবেও সার্ভিস দিতে পারে, আবার সরকারি ভাবেও সার্ভিস দিতে পারে। তো যারা সরকারি ভাবে সার্ভিস দেওয়ার জন্য নির্বাচিত হন বা বিসিএস এর মাধ্যমে নিয়োগকৃত হন, তারা প্রথমেই পোস্টিং পান হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার। এইসব জায়গায় হচ্ছে আমাদের গ্রাম বাংলার অপামার জনগণ তাদের স্বাস্থ্য সংস্থা নিয়ে আসেন, এবং ভ্যারাইটি রকমের সমস্যা দেখার সুযোগ আছে। আপনি যে বিষয়গুলো আপনি বইতে পড়েছেন সেটার অপূর্ব সম্মিলন কিন্তু আপনি বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পারেন। কারণ এই গ্রাম বাংলার পেশেন্টগুলোই আস্তে 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 সর্ট আউট হতে হতে এরা কিন্তু শহরে চলে আসে, ঢাকায় চলে আসে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের লেভেলে। কিন্তু আপনি কিন্তু এখন প্রাথমিক লেভেলের একজন চিকিৎসক হিসেবে আপনি নিজে গর্ববোধ করতে পারেন যে আপনি একটা রোগের ডায়াগনোসিস করলেন বা একটা ব্যতিক্রমধর্মী রোগের লক্ষণ দেখলেন। এই বিষয়টা কিন্তু আপনার সুযোগ আছে। তো এটা কিন্তু প্রাইভেট ভাবে অনেক চিকিৎসকের এই সুযোগটা থাকে না। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েশন। আপনারা জানেন যে এখন বাংলাদেশে প্রতি বছর প্রচুর চিকিৎসক বের হচ্ছে, এবং চিকিৎসকরাও নিজেরা অনুভব করে যে এখন আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েশন না করলে আমরা কিন্তু এই প্রতিযোগিতার যুগে টিকে থাকাটা অনেক কঠিন। সেক্ষেত্রে বিসিএস এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত থাকেন তাদের জন্য পোস্ট গ্রাজুয়েশন কিন্তু অনেক সুযোগ তৈরি করে দেয়। সরকারের পক্ষ থেকে প্রতিটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য তাদের ডেপুটেশন বা প্রেশনের মাধ্যম থাকে, সেখানে তারা বেতন, বাড়ি ভাড়া সবকিছু মিলে একটা ভালো সম্মানী পান। প্লাস হচ্ছে তারা পোস্ট গ্রাজুয়েশনটা নিরিবিলি করতে পারে, তাদের পরিবার নিয়ে চিন্তা করতে হয় না।
অথচ পাশাপাশি আপনি দেখেন একজন প্রাইভেট চিকিৎসক যখন নিয়োগ একটা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য ঢোকেন, তার পরিবারের চিন্তা প্লাস হচ্ছে ঢাকায় অবস্থান করা, পরিবারকে মেনটেন করা, তার কিন্তু অনেক কষ্ট। আমরা জানি যে চিকিৎসক সমাজের অনেক কষ্ট রয়েছে, যারা অনেক কষ্ট করে এক একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পাদন করেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যারা নবীন চিকিৎসক পাশ করেছেন এই মাত্র, তারা একটা টার্গেট নিতে পারেন। আমার একেবারে প্রথমেই আমি এই বিসিএসটাকে টার্গেট নিয়ে ফেলবো যে আমার জীবনে একটা বড় একটা সময় এই ইন্টার্ন থেকে শুরু করে আপনি সবচেয়ে ভালো প্রস্তুতির সময় পাবেন যে ইন্টার্ন সময়। এই সময়টা আপনি শেখার পাশাপাশি আপনি হচ্ছে বিসিএস এর জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি ভালো একটা প্রস্তুতি একবার নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি পরে মানে আপনি এই জিনিসটা নিয়ে এত বেগ পেতে হবে না। তো যেটা বলছিলাম যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনার কিন্তু বিসিএস আপনাকে অনেক হেল্প করবে। আর সেক্ষেত্রে আপনি অনেক চিন্তা থেকে, আপনি নিশ্চিন্ত থেকে আপনি পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে পারবেন, যেমন আপনি দক্ষতা অর্জন করতে পারবেন এবং ভালোভাবে পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে পারবেন। আমরা এমন উদাহরণ দেখেছি যারা অনেক কষ্ট করে থাকেন, পরিবার চালাতে হয়, সবকিছু মিলে তারা পোস্ট গ্রাজুয়েশনে নেমেছেন, তাদের অনেক কষ্ট স্বীকার করে অনেক সময় দেখা যায় পোস্ট গ্রাজুয়েশনে অনেক সময় নষ্ট করে ফেলে, এক একটি পার্ট শেষ করতে তাদের অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু বিসিএস এর চিকিৎসক যারা বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তারা কিন্তু নিরাপদে তাদের কোর্সে যথাযথ পরিমাণে সময় দিয়ে তারা কিন্তু ভালোভাবে কোর্স শেষ করতে পারেন চাইলে। এটা কিন্তু আমাদের জন্য, যারা বিসিএস এর চিকিৎসক তাদের জন্য একটা ভালো সুযোগ তৈরি করে। আরেকটি বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে পেশাগত দক্ষতা প্রয়োগের একটা জায়গা হচ্ছে বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। দেখেন, আপনি একটি বিষয়ের উপর এফসিপিএস ডিগ্রি করলেন, সেটা হতে পারে মেডিসিন, হতে পারে সার্জারি, হতে পারে গাইনি, কিন্তু আপনি কোন রোগীর উপর এটা প্রয়োগ করবেন? আপনি তো প্রাইভেট চিকিৎসা যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন পাশ করে, তখন কিন্তু আপনার রোগী নাই, তখন আপনাকে নির্ভর করতে হবে একটি প্রাইভেট হসপিটালের উপর, এবং সেক্ষেত্রেও ভালো প্রাইভেট হসপিটালগুলো ছাড়া আপনি কিন্তু সেই রোগীর সমাহারটা পাচ্ছেন না। তাহলে আপনি জ্ঞান প্রয়োগের সুযোগটা পাচ্ছেন কই? তখন আপনার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় যে আমি এত কষ্ট করে একটা পোস্ট গ্রাজুয়েশন অর্জন করলাম, কিন্তু আমার সেই সুযোগ তৈরি হচ্ছে না, আমি কাজ পারি দেখাতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু বিসিএস আপনাকে একটা বড় সুযোগ তৈরি করে দেবে। এখনো উপজেলা লেভেলে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে, যেখানে কিন্তু যদি আপনার সিদ্ধান্ত নেন এখানে 2-3 বছর থেকে আসবেন, কিন্তু একটা ভালো সুযোগ আপনাদের আছে। বিসিএস এর মাধ্যমে আপনি নিয়োগপ্রাপ্ত হলেন, পোস্ট গ্রাজুয়েশন শেষ করলেন, আপনি যেই পদেই নিয়োগ হন না কেন, আপনি কিন্তু অ্যাজ এ বিশেষজ্ঞ, যখন আপনি ডিগ্রি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবেই রোগী দেখতে পারবেন। যদিও আপনি হয়তো প্রাথমিকভাবে সরকারি সার্জন বা যেই পদে নিয়োগ হন, আপনি কিন্তু সেই রোগী দেখার বা কাজ করার সুযোগ পাবেন, কারণ সেখানে তো লোক নেই, বিশেষজ্ঞ চিকিৎসকই নেই। তো আর রোগী কিন্তু প্রচুর রোগী, অথচ বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সুতরাং আমি বলবো যে আপনার যে দক্ষতা অর্জন করলেন, এটা প্রয়োগের একটা মারাত্মক পরিবেশ কিন্তু বিসিএস এর মাধ্যমে আপনি নিয়োগপ্রাপ্ত হলে সেই সুযোগটা আপনার তৈরি হবে। আরেকটি বিষয় আমি এটা উল্লেখ করতে চাই, সম্মানের বিষয়টা মানে এখনো পর্যন্ত আমরা জানি যে আমাদের যারা সিনিয়র চিকিৎসক, তারা যে সম্মান নিয়ে উপজেলা লেভেল থেকে সেবাদান করে আজকে জাতীয় পর্যায়ে অবস্থান করেছেন, জাতীয় পর্যায়ে তারা কথা বলছেন, তারা কিন্তু এই উপজেলা লেভেল থেকে উঠে এসেছে। তাদের এই দক্ষতা, তাদের এই জ্ঞান তারা কিন্তু উপজেলা লেভেল থেকেই তৈরি করে এসেছেন একটা সময়। তো তাদের সম্মান কিন্তু কোনো অংশে কম না। বা এখনো আমি মনে করি যারা সততা এবং নিষ্ঠা এবং তাদের কর্মদক্ষতা নিয়ে উপজেলা লেভেলের চিকিৎসক হিসেবে তারা সেবা দিয়েছেন, তারা কিন্তু এখনো সম্মানিত। আমি মনে করি এখনো সেই সম্মান আমাদের জনগণ দিয়ে থাকে, যদি আমরা কোনো যে আমরা অসৎ উপায় অবলম্বন না করি। অবশ্যই আমি মনে করি যে সেই এলাকার মানুষ আপনাকে সেবা দিবে এবং আপনাকে সম্মান জানাবে। তো পাশাপাশি এই বিষয়টা আমি অস্বীকার করছি না যে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, যেটা আমরা জানি যে সেক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে, যেটা আমরা এখনই অ্যানালাইসিস করতে চাই না। কিন্তু আমি এটা বলতে চাই যে বিসিএস এর মাধ্যমে এখনো কিন্তু একটা সম্মানের জায়গা রয়েছে, যদি আপনি সেই সেবাধর্মী অনুভব নিয়ে কাজ করতে পারেন। আপনি ইনকাম যেমন হবে, প্লাস আপনি কিন্তু মানুষের কাছে সম্মানিত হবেন, এই সুযোগটা কিন্তু আপনি পাবেন। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। সরকারি প্রোটোকলে উচ্চতর প্রশিক্ষণের একটা ব্যাপক সুযোগ এখন তৈরি হয়েছে, যে বিষয়টা আগে কিন্তু এতটা ঢালাও ভাবে আমরা জানতাম না। কিন্তু বিভিন্ন মিডিয়া বলেন বা সংবাদের মাধ্যমে বলেন, এই বিষয়টা প্রকাশিত হয়েছে যে চিকিৎসকরা আগে বিভিন্ন পর্যায়ে ট্রেনিং এ যেতে সুযোগ পেত না, কিন্তু এখন কিন্তু সেই সুযোগগুলো তৈরি হচ্ছে। চিকিৎসকরা তাদের দক্ষতা উন্নয়ন করার জন্য
বিভিন্ন ধরনের আপডেটেড সার্জারি ইনফরমেশন জানার জন্য তারা কিন্তু বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু আপনি ব্যক্তি পর্যায়ে এই সুযোগটা তৈরি করা অনেক কঠিন। আপনি যত যাই বলেন, আপনি আমাদের দেশের চিকিৎসকদের জন্য এটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি আপনি দক্ষতা অর্জন করেন বা আমাদের সরকারি লেভেলে নিয়োগপ্রাপ্ত হন এবং প্রোটোকল অনুযায়ী চেষ্টা করেন, আপনি এক সময় সেই সুযোগ পেতে পারেন। তো সেই সুযোগটা আপনি, যদিও এটা কম্পিটিশন থাকে, এটা তো স্বাভাবিক যে সবাই তো আর যাবে না। তো সুতরাং আপনাকে যেতে হলে সেই ধরনের আপনাকে সেই প্রস্তুতি নিতে হবে, মানসিক অবস্থা প্লাস হচ্ছে আপনি সেই প্রোটোকলটাকে ফলো করতে হবে। তো এই জন্য উচ্চতর প্রশিক্ষণের কিন্তু সুযোগ আমাদের বিসিএস এখন তৈরি হয়েছে। মানে আরেকটা একটা অপূর্ব সিস্টেম, সেটা হচ্ছে যে প্রশাসনিক পদে যাওয়ার কিন্তু একটা ভালো সুযোগ এই বিসিএস এর মাধ্যমে আপনারা পেতে পারেন। কারণ এখন আমাদের দেশে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হয়েছে, যেখানে যারা প্রাথমিকভাবে যেসব চিকিৎসকরা দীর্ঘদিন ধরে চালিয়েছেন তারা এখন অনেক সিনিয়র এবং তারা অবসর নিচ্ছেন। এই যে চিকিৎসকদের অবসর নেওয়া শুরু হয়েছে, এই পদগুলো কিন্তু এখন ফাঁকা হচ্ছে। তো যে কারণে এখন নবীন চিকিৎসকদের সেখানে রিপ্লেস হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যারা এখন থেকে 33 বা 35 বিসিএস এ নিয়োগপ্রাপ্ত, তারা কিন্তু এখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে এখনই, এবং তারা কিন্তু উপজেলা লেভেলে ব্যাপক পরিবর্তন করছেন, যেটা দৃষ্টিগোচরে আসছে সবার, এবং তারা সততা এবং দক্ষতা দিয়ে ভালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা দর্শনীয় বিষয়। আরেকটা হলো যে আপনারা যারা এটা চান যে আমি প্রশাসনিক পদে যেতে চাই, জনগণের সেবা করব প্রশাসনিক পদে থেকে, এটার একটা অপূর্ব সুযোগ কিন্তু আমাদের বিসিএস এর মাধ্যমে তৈরি হয়। সুতরাং যারা এই কাজটা করতে চান, শুরু থেকেই সিদ্ধান্ত নিলে আপনারা অনেক ভালো করতে পারেন এই গ্রাউন্ডটাতে। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষক হিসেবে। আমাদের জানেন মেডিকেল প্রফেশনে বিভিন্ন বিষয় রয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সার্জারি, মেডিসিন, সব বিষয়ে যারা শিক্ষক পদে মনে করেন নিজেকে দাঁড় করাতে চান। আমাদের দেশে মেডিকেল কলেজ সরকারি আছে এখন 36টা মেডিকেল কলেজ, এবং 6টা আছে হচ্ছে আপনার আর্মি মেডিকেল কলেজ, এবং 70-এর অধিক আছে প্রাইভেট মেডিকেল কলেজ। তো সেখানে আপনি যদি সরকারি জায়গায় একজন চিকিৎসক থাকেন বা সরকারি জায়গায় একজন শিক্ষক হিসেবে নেওয়ার সুযোগ পান, তখন কিন্তু বাইরের বা অন্যান্য জায়গা থেকে আপনার মূল্যায়ন অনেক বেশি, অবশ্যই বেশি। যেন আপনি একটা বড় গ্রাউন্ডে কাজ করছেন, প্লাস হচ্ছে আপনার সেখানে একটা স্বাধীনতা আছে, আপনি নিজস্ব চিন্তা ধর্মী ব্যাপারগুলো নিয়ে ছাত্রদের সাথে শেয়ার করতে পারেন, আপনি নিজের গবেষণার কিছু পথ উন্মুক্ত থাকে, মানে আপনার জানার এবং আগ্রহ সবকিছু মিলে আপনি কিন্তু একটা নিজস্ব পরিবেশ তৈরি করে ফেলতে পারেন, যেটা কিন্তু প্রাইভেটে সম্ভব না। অনেক কিছু আপনি পারেন না, যেটা সময় প্লাস হচ্ছে তাদের সম্মানী প্লাস হচ্ছে তাদের বেশি বাধা ধরা নিয়ম, সবগুলোই আমাদেরকে এই জায়গাগুলো থেকে একটু দূরে রাখে। তো সুতরাং আমি বলবো যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন, তারা চাইলেই প্রথম দিকে আপনারা শিক্ষক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারেন। বিশেষ করে ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, অনেক সুযোগ রয়েছে। সেই সব জায়গায় আপনারা নিজেকে শিক্ষক হিসেবে দাঁড় করানোর পাশাপাশি আপনি পরবর্তীতে আপনার দক্ষতাও বাড়াতে পারেন, এবং এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত পোস্ট গ্রাজুয়েশনে আপনার সরাসরি অংশগ্রহণ করার জন্য পড়ালেখার অফুরন্ত সময় আপনারা পেতে পারেন, যে জিনিসগুলো আপনারা ছাত্রদেরকে পড়াতে পারেন, প্লাস নিজেদের জ্ঞান যাচাই করতে পারেন, যেটা কিন্তু অন্য জায়গায় এত ভালো সুযোগ নেই। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে শিক্ষক হিসেবে আমরা নিজেকে দাঁড় করাতে পারি। গবেষণার কর্মে আমাদের চিকিৎসকদের আগে আমরা দেখতাম যে এই গবেষণাটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হতো না, কিন্তু এখনকার সময় কিন্তু গবেষণাকে অনেক প্রাধান্য দেওয়া হয়, এবং আমরা জানেন যে আমাদের গবেষণার একটা আলাদা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে ঢাকায় ডিজি অফিসের সাথেই অবস্থিত। তো সেই জায়গাটা কিন্তু অনেক চিকিৎসক খুঁজে পাওয়া যায়। অনেক সময় চাইলেই যারা সরকারি চিকিৎসক মানে বিসিএস এর মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়, তারা যদি চায় আবেদন করে, তাদেরকে কিন্তু এই গবেষণা প্রতিষ্ঠানকে শুরু থেকেই নিয়ে আসে। তো এটা কিন্তু আপনার জন্য একটা বড় সুযোগ। যারা এই ইচ্ছা পোষণ করে তাদের জন্য একটা অফুরন্ত সুযোগ আছে যে গবেষণায় অংশগ্রহণ করে। এবং আরেকটা কথা বলে রাখি, যে যারা এইসব গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কম বেশি পরিচিত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় তারা ওই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করলে বাইরের কোনো বিষয়ের সাথে সরাসরি লিয়েন নিয়ে চলে যেতে পারে। না 5 বছর আপনি WHO লিয়েন নিয়ে থাকলেন, তারপর আবার 5 বছর শেষ করে এসে আবার সরকারি চাকরিতে যোগদান করলেন। এমন কিন্তু অনেকেই করেন, কারণ সেক্ষেত্রে তাদের অনারিয়ামটা বেশি থাকে, সরকারিটাও তো অতটা থাকে না, এই জন্য। আচ্ছা, এবার যেহেতু অনারিয়ামের কথাটা চলে আসলো, বিষয়টা নিয়ে আমি একই সাথে বলে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে সরকারি চাকুরিতে বিভিন্ন সময়ে
বিভিন্নভাবে মানে আমাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন আজ থেকে 4-5 বছর আগেও যে মানে আমরা পেতাম, আমাদের যে অনারিয়াম পেতাম, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। একজন সরকারি কর্মকর্তা বা চিকিৎসক এখন নিয়োগপ্রাপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু 35 থেকে 40,000 টাকা স্যালারি পেয়ে যান, এবং সেটা কিন্তু আরো পরিবর্তন হবে। তো এই সুযোগটা কিন্তু আপনি প্রাইভেটে কিন্তু এই সুযোগটা এতটা পাবেন না। চিকিৎসক যেমন বেশি, প্রাইভেটের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন তাদেরকে কম বেতন দেওয়ার চেষ্টা করে, সবসময় এই জিনিসটা সবসময় তারা করে থাকে। তো এই জন্য আমি বলবো যে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা ভালো ধরনের কি বলবো যে সিকিউরিটি, যে আমরা অর্থনৈতিক ভাবে কিন্তু স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ রাখি। এবং সর্বশেষে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে শান্তি মিশন। শান্তি মিশন এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার আপনি সুযোগ পান। বিশেষ করে আপনি যখন একজন সরকারি চিকিৎসক হিসেবে যোগ দিলেন, এই সরকারি চিকিৎসকদের মধ্যে থেকেই বছরে আমাদের যে মিশনগুলো আছে, বিশেষ করে বছরে প্রায় 20 থেকে 25 জন চিকিৎসক আমাদের বছরে প্রয়োজন হয় শান্তি মিশনের জন্য চিকিৎসা প্রদান করে। সেখানে একটা আলাদা অনারিয়াম প্রদান করা হয়, এবং সেখানে কিন্তু আপনি ঘোরার সুযোগ পান, এবং পড়ালেখা করতে চাইলে সেখানে একটা মানে সুন্দর পরিবেশে আপনি বইপত্র নিয়ে পড়ালেখা করতে পারেন। যেটা কিন্তু আমার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে মানে এই জিনিসটাকে আমি করেছি, শান্তি মিশনে আমি অংশগ্রহণ করেছি, এবং ওখানে যে পড়ালেখা করে সেটা আমি কিন্তু করেছি যে আমার দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করেছি, এবং পড়ালেখা করেছি, প্লাস এসেই আমি পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি আমার সাবজেক্টে। এখন আমি যে বিষয়টা শেষে বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন অর্জন করবেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিন্তু এই বিসিএসটাকে আলাদা চ্যাপ্টারে রাখতে পারেন না। আপনি যদি এটাকে একটা আলাদা মর্যাদা দিতে চান, তাহলে এটাকে আপনার একটা সেক্টরে ফেলতে হবে। যারা নবীন চিকিৎসক পাস করার সাথে সাথে তারা বিসিএসটাকে টার্গেট হিসেবে নিতে পারেন, যে আমি বিসিএস এ অংশগ্রহণ করবো। আমি কিন্তু আমার জীবনের প্রথম টার্গেট নিয়েছি বিসিএস, যে আমি বিসিএস করবোই, তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন করবো। তো আমার এই টার্গেটটাকে আমি বাস্তবে রূপান্তর করেছি, এবং দেখেছি যে এটাতে আমি ভালো ফল পেয়েছি। আমি অনেক কিছু থেকে যে আমি মানে টেনশন থেকে মুক্ত থেকেছি, এবং আমি পরবর্তীতে ভালো একটা পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগও পেয়েছি। যদিও কিছুটা সময় লেগেছে, কিন্তু তারপরেও আমি নিশ্চিন্তে পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ পেয়েছি, আমার জন্য কোনো সমস্যা হয়নি। সর্বশেষে আমি যেটা আপনাকে বলবো, যে জেনেসিস ডাক্তারদের প্রয়োজনে ছিল সব সময়, এবং ডাক্তারদের প্রয়োজনে জেনেসিস প্রত্যেকটা পদক্ষেপ হাতে নেয়। আমি জেনেসিসের এবারের উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানাবো ভালোভাবে, যে তারা ডাক্তারদের জন্য বিসিএস এর আয়োজন করেছে। কারণ অনেক চিকিৎসক বের হচ্ছে, প্রায় 40 থেকে 50,000 চিকিৎসক আমাদের বের হয়ে এখন বসে আছে, বিসিএস করছে না। তো যখনই একটা বিসিএস এর সার্কুলার হয়, তখন কিন্তু সব চিকিৎসক যখন একই বিসিএস এর জন্য প্রস্তুতি নেয়, তখন একটা কম্পিটিশন তৈরি হয়। তখন কিন্তু আপনি এই জিনিসটাকে খেয়াল করতে হবে, যে আপনার হচ্ছে যে আপনি যদি প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনি এই কম্পিটিশন থেকে দূরে চলে যাবেন। তো সুতরাং সেক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনাকে অবশ্যই একটা ফর্মেটিভ প্রস্তুতি নিতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আপনি এই বিসিএস এর বিষয়গুলো এটার সাথে কিন্তু আপনি অভ্যস্ত না। বিসিএস এর যে প্রশ্নগুলো করা হয়, এটার সাথে আপনি সারা জীবনেই অভ্যস্ত হন না। তাহলে প্রথমত আপনাকে অভ্যস্ততা নিয়ে আসতে হবে। প্লাস হচ্ছে এই বিষয়গুলো যেমন আছে বাংলা, তারপরে অঙ্ক, বাংলা ইতিহাস, ইংরেজি ইতিহাস, এগুলো আপনি কখনো পড়েন নাই। তাহলে এটা যদি আপনার জীবনে এতগুলো গুরুত্ব বহন করে নিয়ে আসে, তাহলে আপনি কেন এই বিষয়গুলোর উপর এমফাসিস দিবেন না? অবশ্যই আপনাকে এমফাসিস দিতে হবে। আর একটা হচ্ছে সবাই তো সমান এমফাসিস দিবে, তাহলে আপনি কি করবেন? আমি মনে করি আগের সময় এটা এত বেশি ছিল না, আমাদের সময় এত বেশি ছিল না, কিন্তু এখনকার সময়ে যেহেতু চিকিৎসক অনেক বেশি, প্রায় 40 থেকে 60,000 চিকিৎসক প্রত্যেকটা বিসিএস এ আপনি অংশগ্রহণ করতেছে, এবং প্রতি বছরে কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতি বছরে কিন্তু সেখানে 10 থেকে 12,000 করে চিকিৎসকের যোগ হচ্ছে। তাহলে আপনি কিভাবে নিজেকে জায়গা করবেন? তো আমি মনে করি যারা এক্ষেত্রে ডিটারমাইন্ড থাকবেন, তাদের অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত কোন কোচিং সেন্টারের মাধ্যমে একটু ওরিয়েন্টেড হওয়া, এবং এটাকে অব্যাহত রাখা। আপনি একটু পড়ায় দিল, এটা কিন্তু আপনার ভিতরে থাকবে না। আপনি এটা অভ্যস্ততার মধ্যে নিয়ে আসার জন্য পরীক্ষা দিয়ে, বারবার পরীক্ষা দিয়ে এটাকে আপনার অভ্যস্ততা বা মেমোরির মধ্যে নিয়ে আসার জন্য আপনাকে চর্চা করে যেতেই হবে। সেক্ষেত্রে আমরা জেনেসিস বিসিএস কে আমাকে যে প্ল্যান দেখিয়েছে, আমি ডেফিনেটলি মনে করি তারা খুবই সুন্দর একটা প্ল্যান করেছে। আপনারা সবাই সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, এবং আমি মনে করি যে তারা সফল হবে, এই আশা ব্যক্ত করছি। এবং চিকিৎসকদের সম্মান আবার ফিরে আসবে। দক্ষ চিকিৎসক এই সরকারি সার্ভিসে নিয়োগের মাধ্যমে আপনারা আমাদের এই বিসিএস সার্ভিসকে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করবেন এবং আরো ভালো করবেন। চিকিৎসকদের সে আরো সম্মান ফিরে আসুক, এই প্রত্যাশা জ্ঞাপন করে আজকে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।